আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের 11 নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। দীপার কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম, কারণ মাকে আমি খুব ভয় পাই। হঠাৎ আমি দীপার হাত ধরে বললাম, আরে বউ, আজ থেকে তুমি আমার বোন, তাও তুমি আম্মুকে কিছু বলো না, তাহলে কিন্তু আমাকে বাসা থেকে বের করে দেবে। আমার কথা শুনে দুজনেই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। ওরা একে অপরের মুখের দিকে দেখতে লাগলো। ছুটকি বলে, তুই কি পাগল হয়ে গেছিস? বউকে বোন বলছিস? আমি বললাম, তুই চুপ কর। এখন আমার পকেটে একটা টাকাও নাই রে। যদি আম্মু ঘর থেকে বের করে দেয় আমি কোথায় যাবো রে? এদিকে দীপা আমার কাণ্ড দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। দীপা মনে মনে বলে, এসব কি আমি সত্যি দেখছি নাকি স্বপ্ন দেখছি? এই মানুষটা কি সত্যি এত হাস্যকর? এটা কি সত্যি নাকি স্বপ্ন, কোনটা? আমার এই নেকা কান্না দেখে ছুটকি বলে, এই নে তোর টাকা, তাও এভাবে কান্না করিস না ভাই, তোর কান্না আমার সহ হয় না। আমি চট করে টাকাটা হাতে নিয়ে বললাম, হা হা হা, আমার টাকা আমি পেয়ে গেছি, হা হা হা। ছুটকি অবাক হয়ে বলে, বাটপার, চিটার, তুই আমার সাথে চিট করলি? তার মানে তুই এতক্ষণ ধরে অভিনয় করছিলি? তোকে তো আমি। কথাটা বলে ছুটকি আমাকে মারতে আসলো, কিন্তু আমি ওর হাতের নাগালের বাইরে চলে গেলাম। ছুটকি অনেক চেষ্টা করলো আমাকে ধরতে, কিন্তু পারলো না। ছুটকি আবার আমার পিছনে আসতে চাইলে দীপা ওর হাত ধরে ফেলে। দীপা বলে, আরে মন খারাপ করে কি হবে বলো তো? সুযোগের সদ্ব্যবহার করবে। এখন তো ওনার সাথে পারছো না, যখন সুযোগ পাবে তখন ইচ্ছে মতো পিটাবে। এখন আসো আমরা বাড়িটা ঘুরে দেখি। আমি বললাম, আমিও তোমাদের সাথে বাড়িটা ঘুরিয়ে দেখাই। আমি একা একা বসে থেকে কি করব? বোরিং লাগবে তো আমার। ছুটকি বলে, না তুই আসবি না। আমি বললাম, ওকে। তারপর ওরা দুজন যাচ্ছিল। ছুটকি আগে আগে, দীপা ছুটকির পিছে যাচ্ছে। আমিও দীপার পিছু নিলাম। আমি যতই না বলি না কেন, ঠিকই ওদের সাথে যাচ্ছি। আমি দীপার পিছু যেতে যেতে ওকে ডিস্টার্ব করছি। একবার চুল টেনে দিচ্ছি, একবার পেটে হাত বুলিয়ে দিচ্ছি, নয়তোবা ওর পিঠে চিমটি কেটে দিচ্ছি। এদিকে দীপার আমার আচরণে অসহ্য লাগছে। সে না পারছে সইতে, না পারছে আমাকে কিছু বলতে এখন, কারণ সামনে ছুটকি আছে তাই। তারপরও সে ফিসফিস করে বলে, এসব কি হচ্ছে? আপনি কি শুরু করেছেন? ছুটকি আছে এখানে, দেখলে কি ভাববে বলুন তো? আমি কি ছুটকিকে ডাকবো? আমিও ফিসফিস করে বললাম, এই তুমি এত আনরোমান্টিক কেন বলো তো? আমি যেটা করছি আমাকে করতে দাও। চুপচাপ ওর সাথে সাথে বাড়িটা ঘুরে দেখো। আমাকে আমার মতো মজা করতে দাও, নয়তো কিন্তু রাতে। দীপা বলে, উফ, ভালো লাগে না। আমি বললাম, ভালো না লাগলেও সহ করতে হবে। তারপরে দীপা কোনো কথা না বলে ছুটকির সাথে ঘুরে ঘুরে বাড়িটা দেখতে লাগলো। দীপা মনে মনে বলে, সত্যি বাড়িটা খুব সুন্দর, কিন্তু এই লোকটা আস্ত একটা খাচ্চর। আমাকে একটু শান্তি মতো ঘুরে ঘুরে বাড়িটা দেখতে দিল না। এত কেন জ্বালায়? হঠাৎ ছুটকির চোখে পড়লো আমাকে। ছুটকি বলে, কি রে, এখানে কি? আমরা বাড়ি ঘুরে ঘুরে দেখছি, আর তুই এখানে কি করছিস আমাদের পিছু পিছু? আমি বললাম, আমি তো তখন থেকেই এখানে, তুই হয়তো দেখতে পাসনি, তাই হয়তো এখন দেখেছিস। এখন তোরা বাড়ি ঘোরাঘুরি কর, আমি আমার মতো কাজ করি। দীপা আমার মতলব বুঝতে পেরে বলে, এই ছুটকি, তুমি আমার পিছু পিছু থাকবে আর আমি তোমার সামনে সামনে থাকবো। আমি বললাম, এটা কেমন কথা? তুমি তো এবারের কিছুই চেনো না, হঠাৎ করে কোন দিকে চলে যাবে তখন? দীপা বলে, দেখুন, আমি ছোট বাচ্চা না যে এই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাব, তাই আপনি টেনশন না করে রুমে গিয়ে শুয়ে শুয়ে টিভি দেখতে পারেন, আর আমাকে আমার মতো থাকতে দিন। ছুটকি এতক্ষণে বুঝতে পারলো ব্যাপারটা। ছুটকি বলে, ও, বুঝতে পেরেছি, তার মানে ওই বদমাসটা এতক্ষণ তোমার পিছু পিছু এসে তোমাকে ডিস্টার্ব করছিল। তুমি আমাকে ডাকলে না কেন? তাহলে দেখতে মজা কাকে বলে। দাঁড়াও, আমি আম্মুকে এখন গিয়ে বলে দিচ্ছি, আমাদের শান্তি মতো ঘুরতে দিচ্ছে না। ছুটকির কথা শুনে আমি এক সেকেন্ডও দাঁড়ালাম না, দৌড়ে বাড়ির ভিতরে চলে গেলাম। আমার এই কাণ্ড দেখে ওরা হাসছে। তারপর ওরা পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখলো। দীপা মনে মনে বলে, কি সুন্দর একটা বাড়ি। আমার মতো গরিব ঘরের মেয়ের কপালে কি সারা জীবন এই সুখ থাকবে, নাকি দুই একদিনের মায়ায় জড়িয়ে আবার চলে যেতে হবে? কিন্তু চিন্তা একটাই, আমি কি এই বাড়ির সবার মনের মতো হতে পারবো? যদি হতে না পারি, তাহলে হয়তো আমাকে এই বাড়ির মায়া কাটিয়ে চলে যেতে হবে। যেহেতু এখন আমি এই বাড়িতে আসিনি, তাই এখন চলে গেলে কোনো সমস্যা হবে না। কিন্তু যখন এবারের সবার প্রতি মায়ায় পড়ে যাব, তখন তো তাড়িয়ে দিলে অনেক কষ্ট হবে। দীপাকে ভাবতে দেখে ছুটকি বলে, এই ভাবি, কি ভাবছো? এরকম আনমনে হাসছো কেন? একটু হলেই তো পড়ে যেতে। ছুটকির কথায় দীপা বাস্তবে ফেরে সামনের দিকে তাকিয়ে দেখে সে একদম সুইমিং পুলের সামনে, এক পা এগোলে সোজা পানিতে। এমন সময় আমাকে আসতে দেখে। আমি এসে বললাম, দেরি হয়ে যাচ্ছে কিন্তু, আম্মু তোমাকে ডাকছে, খাবার রেডি। মনে হচ্ছে তুমি এখানে এসে সব ভুলে গেছো। দীপা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না আমি কি বলতে চাইছি। দীপা আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলো আমি ওকে কি বলতে চাইছি। তারপর সে না দাঁড়িয়ে তাড়াহুড়ো করে বাড়ির ভিতরে যেতে লাগলো। দীপাকে এভাবে ভাগতে দেখে ছুটকি বলে, আরে ভাবি, কি এমন হয়েছে যার জন্য এত তাড়াহুড়ো করে চলে যাচ্ছ? পড়ে যাবে তো। ভাইয়া, তুই তোর বউটাকে সামলাতে পারিস তো নাকি? আমি বললাম, চুপ কর, ও বাচ্চা মেয়ে না যে পড়ে যাবে। দীপা বুঝতে পারলো ওর কথা ওকে ফিরিয়ে দিচ্ছি। দীপা আমার দিকে তাকিয়ে মনে মনে বলে, তার মানে উনি আমার কথা আমাকে শোধ দিচ্ছে, তাই তো? আমিও দেখে নেব বাছাধন কত দূর যেতে পারো। দীপা ড্রয়িং রুমে এসে দেখে মা খাবার টেবিলে বসে আছে। সে বুঝতে পারে আমাদের জন্য অপেক্ষা করছে। দীপা এগিয়ে গিয়ে বলে, আরে মা, আমাদের জন্য অপেক্ষা করার কি আছে? আরো আগে ডাকলেই পারতেন। মা বলে, আরে পাগলি মেয়ে, ওসব কিছু না, এখন চুপচাপ বসে পড়। দীপা বলে, না, আপনারা বসুন, আমি খাবার সবাইকে বেড়ে দিচ্ছি।
চুটকি বলে, এটা হয় না, তুমি আমাদের বাসায় নতুন মেহমান। যেহেতু তুমি পার্মানেন্টলি এই বাসায় আসোনি, তাই তুমি এখন মেহমান। যখন পার্মানেন্টলি আসবে তখন দেখব কত করতে পারো। এখন আমি খাবার বেড়ে দিচ্ছি, তুমি বসো আর চুপচাপ খেয়ে নাও। দীপা আর কিছু না বলে চুপচাপ একটা চেয়ার টেনে বসে পড়ে। আমি তার অপোজিট পাশের চেয়ারে বসেছি। দীপা মাত্র খাওয়া শুরু করেছে, এরই মধ্যে আমি পা দিয়ে ওর পায়ের উপর রেখে ঘষতে থাকি, ওর আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গলিয়ে টানতে থাকি। এদিকে দীপার খুব অসহ্য লাগছে। খাবার খেতে বসে যে এমন করব আমি, সেটা সে বুঝতে পারেনি। দীপা মনে মনে ভাবছে, ওনাকে মাথায় তুলে সুন্দরভাবে একটা আছাড় দিয়ে কোমরটা ভেঙে দিতে পারতাম, তাহলে মনে একটু শান্তি পেতাম। কিন্তু দুঃখের বিষয়, এটা করতে গেলে আমার সমস্যা হবে। একই তো শক্তি নেই, আবার যদি কোমর ভেঙে যায় তাহলে আমাকেই সেবা করতে হবে। দূর, ভাল লাগে না। দীপা চোখের ইশারায় বলে, এসব কি হচ্ছে? আমিও ঠিক চোখের ইশারায় বুঝিয়ে দিলাম, কই কিছু না তো। দীপার খুব রাগ হচ্ছে, ইচ্ছে করছে খাবার টেবিল থেকে উঠে যায়, কিন্তু সবার সামনে সেটা করতে পারছে না। দীপা আবার মনে মনে বলে, তখন থেকে জ্বালাচ্ছে, এখন আবার জ্বালানো শুরু করেছে। খেতে বসেও শান্তি নেই। তারপর কোনো রকম খাওয়া শেষ করে তাড়াহুড়ো করে চেয়ার থেকে উঠে পড়ল, কারণ আমি এমন করছি দেখে। দীপাকে তাড়াতাড়ি উঠতে দেখে মা বলে, কিরে মা, কি হয়েছে? এরকম তাড়াহুড়ো করছিস কেন? দীপা ভুল করে মুখ ফুসকে বলে ফেলে, তেমন কিছু না, একটা বিড়াল। কথাটা বলে জিভে কামড় দিয়ে দাঁড়িয়ে পড়ে। মা বলে, আরে মা, আমাদের বাড়িতে বিড়াল নেই, তাহলে খাবার টেবিলের নিচে বিড়াল আসবে কিভাবে? দীপা আমার দিকে তাকিয়ে দেখে আমি রাগিত চোখ নিয়ে ওর দিকে তাকিয়ে আছি। আমি ওকে এটাই বোঝাতে চাইছি আমাকে যেন বিড়াল না বলে। দীপা আমার দিকে তাকিয়ে বলে, মা তাহলে এটা কি হবে, বিড়াল না হলে? ছুটকি বলে, ওটা ছোটবেলা থেকে অনেক বড় বিড়াল, তাই একটু ডিস্টার্ব করবেই, সেটা তোমাকে মেনে নিতে হবে। কথাটা বলে ছুটকি মুখ টিপে টিপে হাসছে। তার মানে ছুটকি বুঝে গেছে সবকিছু। আমার প্রচুর রাগ হতে লাগলো দীপার প্রতি, তবে মায়ের সামনে কিছু বলতে পারছি না। মা বলে, কি রে, কি বলছিস তোরা এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ছুটকি বলে, আম্মু তোমাকে কিছু বুঝতে হবে না, খাওয়াটা শেষ করো। মা বলে, তোরাও না, কখন কি বলিস সবকিছু আমার মাথার উপর দিয়ে চলে যায়, কিছুই বুঝতে পারছি না। তারপর সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল। এদিকে দীপা ভাবছে, আরে সবাই সবার রুমে চলে গেল, তাহলে আমি কোথায় যাব? এমন সময় আমি এসে হঠাৎ ওর হাত ধরে টানতে টানতে উপরের দিকে নিয়ে যেতে লাগলাম। দীপা বুঝতে পারলো আমি ওকে আমার রুমে নিয়ে যাচ্ছি। দীপা বলে, আরে আস্তে, এত তাড়াহুড়ো করার কি আছে? ব্যথা পাচ্ছি তো হাতে, একটু আস্তে ধরুন। আমি ওর কোনো কথা না শুনে টানতে টানতে রুমে নিয়ে এলাম। দীপা বুঝতে পারলো আমি রেগে আছি, কারণ আজও আমাকে জায়গায় জায়গায় অপমান করেছে। আমি ওকে রুমে এনে বিছানার উপর ছুঁড়ে ফেলে দরজাটা বন্ধ করে দিলাম। দীপা বলে, কি করছেন এসব? মাথা ঠিক আছে তো আপনার? এতক্ষণ তো ঠিক ছিল, এখন আবার কি হলো? আমি কোনো কথা না বলে এক পা করে ওর দিকে এগিয়ে যাচ্ছি। দীপা বিছানা থেকে চট করে উঠে এক পা করে পিছিয়ে যেতে লাগলো। দীপা পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল ওর। এদিকে আমি একদম ওর কাছাকাছি চলে এসেছি। যতটা কাছাকাছি আসলে একে অপরের হার্টবিটের শব্দ শুনতে পাই। আমি দীপার দু বাহুর পাশের দেয়ালে হাতের ঠেস দিয়ে দাঁড়িয়ে আছি, যাতে দীপা নড়াচড়া করতে না পারে। আমার মুখটা ওর মুখের এতটাই কাছাকাছি এনেছি, মনে হচ্ছে এখনই এক হয়ে যাবে। এদিকে দীপা ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। হঠাৎ সে অনুভব করলো আমার নাক দিয়ে ওর নাকে ঘষাঘষি করছি। ওর যেন অন্যরকম একটা অনুভূতি হতে লাগলো। ওর বুকে ধুকধুকানি অনেকটা বেড়ে গেছে। মনে হচ্ছে কোনো কাঠমিস্ত্রি তার হাতুড়া দিয়ে ওর হার্টবিটে অনেক জোরে জোরে পিটাচ্ছে। এতটাই জোরে জোরে আওয়াজ হচ্ছে, সে আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। দীপা অনেক জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। কেন জানি আস্তে নিঃশ্বাস নিতে পারছে না ও। সে যতই চাচ্ছে স্বাভাবিক হতে, কিন্তু পারছে না। হঠাৎ আমি এক হাতে ওর পেট অনেক জোরে চেপে ধরি। এতেই দীপা ভয়ে কান্না করে দিল। সে চোখ দুটো খুব শক্ত করে চেপে বন্ধ করে রেখেছে, কারণ আমি পেটে চেপে ধরাতে সে ব্যথা পাচ্ছে। সেদিকে আমার কোনো খেয়াল নেই। হঠাৎ আমি ওকে ছেড়ে দিয়ে কোলে তুলে নেই। দীপা খুব শক্ত করে আমার গলা জড়িয়ে ধরে, না জানি আমি কি করে বসি সেটা ভেবে। দীপা বলে, প্লিজ এখানে এরকম কিছু করবেন না। মা আর ছুটকি কি ভাববে বলুন তো? আপনার যা ইচ্ছে বাসায় গিয়ে না হয় করবেন। এই বলে দীপা নামার জন্য লাফালাফি করতে লাগলো। আমি বললাম, যদি আরেকবার লাফালাফি করো তো সোজা কোল থেকে ফেলে দিয়ে কোমর ভেঙে দেব। তখন লাফালাফি করা তো দূরের কথা, হাঁটতেও পারবে না। দীপা বলে, এই না না, এসব কিছু করবেন না প্লিজ, এরকম কিছু করবেন না এখানে। আমার এখন এসব করার কোনো ইচ্ছে নেই, বোঝার চেষ্টা করুন, আপনি একটু শান্ত হয়ে বসুন। আমি বললাম, তুমি তো আমাকে শান্তিতে থাকতে দিচ্ছ না। এত কিউট কেন তুমি? এত কিউট কেন? তোমাকে দেখলে তোমার উপর আলাদা একটা অনুভূতি জাগে কেন? তুমি এত সুন্দর কেন বলো তো আমাকে? দীপা বলে, উফ, সেটা আমি কিভাবে বলবো আমি এত সুন্দর কেন? যদি আমার সুন্দরের উপর আপনার হিংসা হয় তাহলে আমার মুখে কালি মেখে দিন। আমি বললাম, এখন চুপচাপ থাকো, আমরা এখন রোমাঞ্চ করব, তারপর গোসল করে বাসায় চলে যাব। দীপা বলে, আমার এখন গোসল করার কোনো ইচ্ছে নেই। আমি বললাম, তাহলে আর কি, তুমি করো না গোসল, কিন্তু আমি করব, তাই আমাকে আমার কাজ করতে দাও। আর তুমি চুপচাপ শুয়ে থাকো। কথাটা আমি ওকে চোখ মেরে বললাম। এদিকে দীপার অসহ্য লাগছে, কিন্তু আবার ভালোও লাগছে আমার এরকম ভালোবাসা দেখে। দীপা বলে, এই না না, একদম না, এসব কিচ্ছু করবেন না। আমার গোসল করতে এখন ভালো লাগছে না, পরে গোসল করব। ওর কথা মনে হয় আমার কান অবধি পৌঁছেছে কিনা সেটাই সে বুঝতে পারছে না। আমি ওকে কোলে করে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিয়ে ওর উপর শুয়ে পড়ি। দীপা বলে, উফ, আপনাকে আমি সহ করতে পারি না। আপনার ওজন পুরোটাই আলুর বস্তা, আর সেই আলুর বস্তা যদি আমার উপর শুয়ে থাকে তাহলে তো আমি ভর্তা হয়ে যাব।
প্লিজ উঠুন। কে শুনে কার কথা, আমি ওর ঠোঁট জোড়া আমার ঠোঁটের দখলে নিয়ে নিলাম, অনেক গভীরভাবে চুম্বন করতে লাগলাম। দীপার ঠোঁট চোষাতে সে ছটপট করতে লাগলো, কিন্তু বেশিক্ষণ ছটপট করতে পারলো না। যখন আমার গভীর চুম্বন ওকে নাড়া দিয়ে যাচ্ছে তখন সে এমনিতেই থেমে গেছে। সে এক হাত দিয়ে আমার চুল মুষ্টিবদ্ধ করে নিল এবং অন্য হাত দিয়ে আমার পিঠ খামচে ধরলো। আমি ওর ঠোঁট ছেড়ে দিয়ে ওর গলায় নিজের ঠোঁট জোড়া বসিয়ে দিলাম। দু হাতে ওর বুক চেপে ধরে আছি। দীপার নিঃশ্বাস ঘন থেকে ঘন হতে লাগলো, শরীর থেকে আগুনের লাভা যেন উপচে পড়ছে, এতটাই উত্তেজিত হয়ে আছে দীপা। আজ আমার ভালোবাসা অন্যরকম একটা শিহরণ বয়ে দিচ্ছে ওর মনের ভেতর। সে শুধু চুপচাপ আমার স্পর্শগুলোকে অনুভব করতে লাগলো। আসলে ভালোবাসার অনুভূতি যে কিরকম হয় সেটা সে আজ পর্যন্ত জানে না। কোনোদিন এরকম কারোর সংস্পর্শে আসেনি সে, আজকেই প্রথম। আস্তে আস্তে আমরা দুজন হারিয়ে গেলাম ভালোবাসার সুখের সাগরে, যে সাগরের কোনো তলদেশ নেই। প্রায় অনেকক্ষণ পর আমি ক্লান্ত হয়ে দীপার উপর এলিয়ে পড়লাম। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম, এদিকে দীপাও জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। দুজনেই ক্লান্ত হয়ে পড়েছি। এই অনুভূতির কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না, এটা যে অন্যরকম একটা অনুভূতি। আমি উঠে দীপাকে টাওয়াল দিয়ে বললাম, এই নাও, এটা পরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। দীপা কিছু না বলে টাওয়াল নিজের শরীরে জড়িয়ে কাপড়গুলো হাতে নিয়ে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। আমি ওকে দেখে মুচকি হাসলাম, সেটা সে খেয়াল না করে চলে গেল ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর বেরিয়ে এসে দেখে আমি কাপড় পরে রেডি হচ্ছি। ও যখন বেরিয়ে আসে তখন আমি শার্টের বোতাম লাগাচ্ছিলাম। ওকে দেখে আমার চোখ আটকে গেল ওর দিকে। শার্টের বোতাম হাতে ধরে ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। ভেজা শরীরে কি অপূর্ব লাগছে, ইচ্ছে করছে এখন আবার আদর করি। দীপা আমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, আবার কি হলো, অমন হাঁ করে তাকিয়ে আছেন কেন? আমি বললাম, আচ্ছা ছাড়ো, তোমাকে দেখে ইচ্ছে করছে আবার আদর করি, কিন্তু তুমি তো একবারের বেশি দুইবার নিতে পারো না। ভয় হয় যদি বিয়ের রাতের মতো বেহুশ হয়ে যাও, তখন আরেক ঝামেলায় পড়বো। তার চেয়ে ভালো রাতে মন মতো করে আদর করব। আমার মুখে এসব শুনে দীপা অবাক হয়ে তাকিয়ে থাকে। ওকে অবাক হতে দেখে আমি বললাম, অমন অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছো কেন? ভয় নেই, এখন কিছু করছি না, তাই টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। দীপা বলে, সত্যি আপনি একটা ফাজিল। আমি বললাম, আরে এখানে ফাজলামির কি দেখলে, আমার বউ, আমি আদর করব না? দীপা বলে, তা আপনাকে কে না করেছে শুনি? সবকিছুর একটা লিমিট থাকা দরকার, লিমিট ক্রস করা ভালো না। আমি বললাম, আমি আমার লিমিটে আছি। নতুন নতুন বিয়ে করলে মানুষ দিনে 2-3 বার, আবার রাতে 2-3 বারও করে, কিন্তু আমি এমন একটা মেয়েকে বিয়ে করেছি যে কিনা একবার নিতেই বেহুশ হয়ে যায়। কি কপাল আমার, আমারও তো ইচ্ছে করে নাকি? দীপা বলে, একদম ফালতু কথা বলবেন না, আর আমাকে দোষ দিবেন না। আপনি এটা ভুলে যাচ্ছেন যে আমাদের বিয়েটা ভালোবেসে হয়নি, জোরপূর্বক আপনি আমাকে উঠিয়ে এনেছেন, তাই সবকিছু স্বাভাবিক হতে সময় লাগবে। আমি বললাম, কিসের সময় বলো তো, কিসের সময় দেব স্বাভাবিক হতে? এমন ভাবে বলছো যে আমি তোমাকে যখন আদর করি তুমি এনজয় করো না, তখন তো দিব্যি চোখ বন্ধ করে আমার ভালোবাসা উপভোগ করো। আমি করলে দোষ, আর নিজে যে উপভোগ করে সেটা কোনো দোষ না। আমার কথা শুনে দীপা চুপ হয়ে গেল। সে মনে মনে বলে, ইস, কেন যে আজকে ওনার ভালোবাসায় সাই দিতে গেলাম। দীপা আর কোনো কথা বাড়ায় না, কারণ সে জানে হয়তো আবার বেশি কিছু বলে ফেললে কপালে দুর্গতি নেমে আসবে আবার। এরপর মা আর ছুটকি থেকে বিদায় নিয়ে দীপাকে নিয়ে বেরিয়ে পড়লাম। এদিকে দীপা গাড়িতে বসে উসখুস করছে কিছু বলার জন্য, কিন্তু আমি সেদিকে ধ্যান না দিয়ে চুপচাপ গাড়ি চালাতে লাগলাম। কালকে রাতের কথা আমি ভুলে যাইনি, এতক্ষণ ওর সাথে ভালো ব্যবহার করেছি দুটো কারণে। এক, মা ছিল তাই কিছু বলতে পারিনি। দ্বিতীয়ত, এই প্রথম ওকে আমি আমার বাসায় নিয়ে গেছি, সেখানে ও খুব হাসি খুশি ছিল। ইচ্ছে হলো না ওর হাসি খুশিতে ব্যাঘাত ঘটাতে। আমি জানি দীপা কি বলতে চায়, হয়তো কালকের ব্যবহারের জন্য ক্ষমা চাইবে। বাসায় থাকতে তো চটাং চটাং কথা বের হচ্ছিল মুখ দিয়ে, এখন তাহলে কি হলো, সামান্য ক্ষমা চাইবে, তার জন্য এত ভাবনা চিন্তা? তুমি যতই ক্ষমা চাও, আজ রাতে তো আমি তোমাকে ছাড়ছি না। দীপা এতটাই ভাবনায় ডুবেছিল, গাড়ি যে আমার বাড়ির দিকে না গিয়ে ওর বাড়ির দিকে যাচ্ছে সেটাও খেয়ালই করলো না। আমি ওর বাসার সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে বললাম, এই নাও, তোমার বাসা চলে এসেছে। এই কথা শুনে সে চমকে উঠে আমার দিকে তাকালো, তারপর বাইরের দিকে তাকিয়ে দেখে ওর বাসার সামনে গাড়ি এসে থেমেছে। এটা দেখে খুব আশ্চর্য হলো সে। 3 মাস অন্তত একবার আসার কথা ছিল, এখন মাস না হতে ওকে এখানে নিয়ে আসলাম কেন? আমি বললাম, কি হলো, যাও বাসা গিয়ে মা আর ভাইয়ের সাথে দেখা করে আসো, আমি এখানে অপেক্ষা করছি। দীপার চোখ খুশিতে চকচক করে উঠলো, খুশির চোটে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। সে যেন আমাকে কিছু বলার ভাষাই হারিয়ে ফেলেছে, তাই সে কিছু না বলে চলে গেল বাসায়। বাসায় প্রবেশ করতেই ওর মা ওকে দেখে অবাক হয়ে যায়, সাথে সাথে মেয়েকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। যে মেয়েকে একদিন না দেখে থাকতে পারে না, সেই মেয়েকে 1 মাস না দেখে মায়ের কি হাল হয় সেটা একমাত্র মাই জানে। প্রায় অনেকক্ষণ মা আর ভাইয়ের সাথে কথা বলল। আমি যে বাহিরে ওর জন্য ওয়েট করছি সেটা সে ভুলেই গেছে। এদিকে আমি ওয়েট করতে করতে অধৈর্য হয়ে পড়েছি। প্রায় 3 ঘন্টা হতে চলল, দীপার কোনো খেয়ালই নেই আমি যে বাহিরে আছি। হঠাৎ ওর ভাই বাহিরে এসে আমার গাড়ি দেখতে পেয়ে আবার বাড়ির ভিতরে চলে যায়। বাড়ির ভেতরে গিয়ে দীপাকে বলে, জানিস আপু, বাইরে ইয়া বড় কালো কালারের BMW গাড়ি দাঁড়িয়ে আছে, কে জানি কে এসেছে এই গাড়িটি করে, যার গাড়ি সে নিশ্চয়ই অনেক বড় লোক। এই কথা শুনে দীপার মাথায় হাত। আমি যে ওর জন্য ওয়েট করছি বাহিরে সেটা সে ভুলেই গেছে, না জানি আজ ওর কপালে কি আছে। মাকে বলে, মা আমাকে এখন যেতে হবে, আমার হাতে আর একটুও সময় নেই। মা বলে, আর একটু থেকে গেলে হতো না? দীপা বলে, না মা, এমনিতে অনেক লেট হয়ে গেছে।
এরপর মা আর ভাই থেকে বিদায় নিয়ে দীপা গাড়িতে এসে বসে, তবে মনে মনে সে খুব ভয় পাচ্ছে। আমি ওর দিকে রাগিত চোখে তাকিয়ে গাড়ি স্টার্ট করে সেখান থেকে বেরিয়ে এলাম। ইচ্ছে করছে কষে দুটো থাপ্পড় মারি। মেজাজটা পুরো খারাপ হয়ে আছে। পুরো 4 ঘন্টা কেউ বসে থাকতে পারে গাড়িতে? বাসায় এসে কিচ্ছু বললাম না, গাড়ি থেকে নেমে সোজা রুমে চলে গেলাম। দীপাকেও কিছু বললাম না, সে আমার পিছু পিছু রুমে আসলো। আমি রুমে এসে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। দীপা ভয়ে এক পা করে আমার দিকে এগিয়ে আসে, তারপর আমার পাশে বসে ভয়ে ভয়ে আমার মাথায় হাত দেয়। আমি তৎক্ষণাৎ ওর দিকে অগ্নি চোখে তাকালাম, তাতেই দীপা ভয় পেয়ে হাত সরিয়ে নেয়। দীপা বুঝতে পারলো বেশি আধিক্ষিতা করতে গেলে হিতে বিপরীত হবে, তাই সে চুপচাপ বিছানার এক কোণে বসে আছে। আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। খুব টায়ার্ড লাগছে, বসে থাকতে থাকতে কোমরে ধরেছে আমার। আজ আমি ওকে একটার পর একটা সারপ্রাইজ দেওয়াতে সে মনে মনে অনেক খুশি, কিন্তু আমাকে ধন্যবাদ জানানোর বদলে বারবার আমাকে কষ্ট দিয়ে ফেলছে। এটা ভেবে মন খারাপ হয়ে যায় ওর। সে মনে মনে বলে লোকটা যতই রাগী হোক কিন্তু মনের দিক দিয়ে অনেক ভালো। আমি ওনাকে চিনতে বুঝতে ভুল করেছি, কিন্তু উনি আমাকে সবকিছু খুলে বললে কি হতো? তাহলে তো সবকিছু সমাধান হয়ে যেত, এত কিছু হতো না। কেন যে মানুষটা এমন সেটাই বুঝতে পারি না। সারা জীবন এই মানুষটার সাথে থাকবো কি করে? এই মানুষটাকে বুঝতে বুঝতে আমার সারা জীবন বেরিয়ে যাবে। তারপরও মনে হয় বুঝে উঠতে পারবো না। আমার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল দীপা। হঠাৎ তার মনে পড়লো ঘরে রান্না করা নেই, রাতে খাবে কি? তাই সে রান্না করতে চলে গেল। এদিকে আমি শোয়া মাত্রই ঘুমিয়ে গেছি। দীপা রান্না কমপ্লিট করে টেবিলে সব সাজিয়ে আমাকে ডাকতে আসে, কিন্তু ওর ভয় করছে আমাকে ডাকতে। সে মনে মনে বলে ঘুমানোর কারণে হয়তো রাগ চলে গেছে, ডেকেই দেখি না কি হয়। এই ভেবে সে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ডাকে, এই যে শুনছেন, রাতের খাবার রেডি, উঠে পড়ুন, তা না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আমি ওর ডাকে সাড়া দিলাম না। আমি তখন গভীর ঘুমে মগ্ন। দীপা এবার আমার বাহুতে ধাক্কা দিয়ে ডাকে, এই যে শুনছেন, উঠে পড়ুন, খাবার ঠান্ডা হয়ে যাবে। এবার আমার ঘুম ভাঙলো। আমার রাগ তখনও কমেনি, তার উপর আমার ঘুম ভাঙাতে আরও রাগ হচ্ছে। আমি দীপার দিকে তাকিয়ে বললাম, আমার খিদে নেই, আমাকে ডিস্টার্ব করো না, ঘুমোতে দাও। এদিকে দীপা আমাকে না খেয়ে ঘুমোতে দেবে না। সে আবার আমাকে ডাকে, প্লিজ উঠে পড়ুন, খেয়ে না হয় আবার ঘুমিয়ে পড়বেন, রাতে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। এবার রাগ আর দমিয়ে রাখতে পারলাম না, উঠে সজোর একটা থাপ্পড় মেরে দিলাম। থাপ্পড় খেয়ে দীপা ছিটকে মেঝেতে পড়ে যায়। সে গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আমি বললাম, তোর সাহস কি করে হয় আমাকে ডাকার? তুই যখন দেখছিস আমি ঘুমোচ্ছি তাহলে ডাকলি কেন? এমনিতেও কাল রাত থেকে এখন পর্যন্ত আমার মাথাটা খারাপ করে রেখেছিস। আমি নিজের রাগটাকে দমন করে রেখেছি চুপ থেকে। আমি চাইছি না আমার রাগটা বেরিয়ে আসুক। একবার বললাম না যে আমার খিদে নেই, আমি খাবো না, সেই কথা কি কানে যায়নি? কাল রাতে কতগুলো বাজে কথা বলে আমাকে অপমান করেছিস, আমি তোকে কিচ্ছু বলিনি। আজ বাসাতেও মা আর বোনের সামনে আমাকে হেয় করেছিস, তারপর আমি চুপ করেছিলাম, তোকে কিছু বলিনি। তোর বাসার সামনে 4 ঘন্টা গাড়িতে বসিয়ে অপেক্ষা করিয়েছিস, তারপরও তোকে কিছু বলিনি। যাও একটু মনে অশান্তি নিয়ে ঘুমাচ্ছিলাম, সেটাও তোর কাছে ভালো লাগছে না। আচ্ছা তুই একটু বলতো, তুই কি চাস? দীপা মেঝেতে বসে গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে অঝরে জল পড়ছে। কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। আমি যে এমনটা করবো সে ভাবতে পারিনি, কিন্তু এভাবে বসে থাকলেও তো চলবে না, ওকে যে উত্তর দিতে হবে। আমি বললাম, কি রে কথা বলছিস না কেন? বাসায় তো মুখ দিয়ে খই ফুটছিল, এখন মুখ দিয়ে কথা বের হচ্ছে না কেন? আমার কথা শেষ না হতে হঠাৎ দীপা যা করলো তা দেখে আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি। নিমেষে আমার রাগ পড়ে গেল। মেয়েটা যে এমন করবে আমি ভাবতে পারিনি। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।